বলতে আসলে আমরা কি বুঝাচ্ছিলাম? যে অবশ্যই সেম নাম্বার অফ ভার্টেক্স থাকবে। তারা সেম ওয়েতে কানেক্টেড থাকবে। অর্থাৎ ডিগ্রিগুলো সেম হবে এবং ম্যাপিংটা করে দেখাতে হবে। ম্যাপিংটা কোশ্চেনে করে দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা আমাদের নিজেদের করে নিতে হবে। যেমন এখানে কি ছিল? এইখানে ২ টা গ্রাফ। ২ টা গ্রাফের ক্ষেত্রে টোটালি আমরা দেখতে পাচ্ছি যে শেপ ডিফারেন্ট। কিন্তু তারপর আমরা বলছি যে এটা আইসোমরফিক। ১ম রিজন হচ্ছে আমরা চেক করেছিলাম যে ভার্টেক্স সংখ্যা কত। এখানেও ৪ টা, এখানেও ৪ টা। ডিগ্রি যদি আমরা কনসিডার করি, এখানে প্রত্যেকের ডিগ্রি ৩ করেছিল, এখানেও প্রত্যেকের ডিগ্রি ৩। ওকে ফাইন। এরপর আমাদের দেখতে হবে ম্যাপিং। এখন ম্যাপিং আ আমরা নিজেরা যদি কোশ্চেনে দেওয়া থাকে ভালো, আর যদি দেওয়া না থাকে নিজেদের ম্যাপিংটা করে বের করতে হবে। যেমন আমরা এই ক্ষেত্রে কি করেছিলাম? আমরা বলেছিলাম যে f of ui equal vi। মানে ১ম গ্রাফের ভার্টেক্স গুলোকে আমরা UI দিয়ে ডিনোট করছি। U1, U2, U3 and so on। আর নেক্সট রাইট সাইডে যে গ্রাফ আছে সেগুলোকে ডিনোট করছি V1, V2, V3 and so on এভাবে। তো এক্ষেত্রে আমরা বলেছি যে U1 আর V1 হচ্ছে সমান। U2, V2 সমান। U3, V3 ইকুয়াল, U4, V4 ইকুয়াল। মানে ম্যাপিংটা এভাবে করা হয়েছে। তাহলে এখন আমার ১ম টার্গেট কি ছিল? এই গ্রাফের E1 এর সাথে V1 যে ম্যাপ করেছি যে সেটা আসলে সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করছে কিনা সেটা ফাইন্ড আউট করা। এখন আমি এখানে কি দেখছি যে E1 এর সাথে আসলে কে কানেক্টেড? E1 এর সাথে U2 কানেক্টেড। দ্যাট মিনস V1 এর সাথে V2 এর কানেক্ট হওয়ার কথা হয়েছে। E1 এর সাথে U3 কানেক্টেড, তাহলে অবশ্যই V1 এর সাথে V3 কানেক্ট হওয়ার কথা। ঠিক আছে। E1 এর সাথে U4 কানেক্টেড, দ্যাট মিনস V1 এর সাথে V4 কানেক্টেড থাকার কথা। ঠিকই আছে। তাহলে আমরা বলতে পারি U1 এবং V1 সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করছে। ওকে ফাইন। একইভাবে আমরা পরের কাজটা করেছিলাম U2। U2 র সাথে আমরা কাকে কম্পেয়ার করছি? অবশ্যই V2 কে ম্যাপিং করেছি। তাহলে এই দুজন সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করে কিনা সেটা এখন ভেরিফাই করব। U2 এর সাথে কানেক্টেড আছে E1, দ্যাট মিনস V2 এর সাথে কানেক্টেড থাকবে V1। একইভাবে U2 এর সাথে কানেক্ট আছে U3, অর্থাৎ V2 এর সাথে V3 কানেক্টেড আছে কিনা? আছে। U2 এর সাথে U4 কানেক্টেড আছে, তাহলে V2 এর সাথে V4 এর কানেক্ট হওয়া উচিত। আছে। তার মানে U2 এবং V2 সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করছে। একইভাবে আমরা যখন ফোকাস করছি U3 তে, তার মানে এখানে আসবো V3 তে। তাহলে U3 এর সাথে কানেক্ট আছে U1, অর্থাৎ V3 এর সাথে কানেক্ট আছে V1। U3 এর সাথে U2, অর্থাৎ V3 এর সাথে V2। U3 এর সাথে U4, অর্থাৎ V3 এর সাথে V4। তাহলে এখানেও U3 এবং V3 সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করছে। ফাইনালি আসছি U4 এ। U4 দ্যাট মিনস এখানে আমাদের হচ্ছে V4। তাহলে U4 এর সাথে U1 কানেক্টেড, তার মানে V4 এর সাথে V1 কানেক্টেড। U4 এর সাথে U2 কানেক্টেড, V4 এর সাথে V2 কানেক্টেড। U4 এর সাথে U3 কানেক্টেড, দেখতে হবে V4 এর সাথে V3 কানেক্টেড কিনা, কানেক্টেড। তাহলে এখানেও দেখতে পাচ্ছি U4 এবং V4 সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করছে। যেহেতু সবগুলো ভার্টেক্স মানে ২ টা গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে ম্যাপিং অনুযায়ী প্রত্যেকেই সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করেছে, তাহলে এখন আমরা ডিসিশন নিতে পারি যে এই ২ টা গ্রাফ হচ্ছে আইসোমরফিক। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এরপর নেক্সট কি প্রবলেম বলো? লেকচার 2 থেকে যদি না থাকে লেকচার 3 তে প্রসিড করো। ম্যাম অটোমরফিজমটা যদি একটু বুঝাই দিতেন। অটোমরফিজম তো লেকচার 2 তেই। আচ্ছা, এখানে তো অত কিছু করা নাই। আমরা একটা স্লাইড নিয়ে নেই। অটোমরফিজমের কনসেপ্ট আসলে কি ছিল? ওখানে তো 2 টা গ্রাফ দেওয়া থাকবে না। বেসিক্যালি ওখানে একটাই গ্রাফ থাকবে। নিজের সাথে নিজের একটা কম্পারিজনের মতো করা। এবং ওটাকে আমরা বলতাম আসলে অটোমরফিজম গ্রুপ। সেই অটোমরফিজম গ্রুপে আমরা দেখেছি ৩ টাইপের এলিমেন্ট থাকে। একটা হচ্ছে আইডেন্টিটি, আরেকটা ছিল রোটেশন, আরেকটা ছিল রিফ্লেকশন। আচ্ছা। তো একদম শুরুতে যেটা ছিল আইডেন্টিটি, যেটাকে আমরা এপসিলন দিয়ে ডিনোট করতাম। ধরো আমার কাছে একটা গ্রাফ ছিল এরকম। জাস্ট একটা K3 গ্রাফ। এখানে ধরো আছে A, এখানে B, এখানে C।
এখন এই অবস্থায় আমাকে যদি বলে অটোমরফিজম গ্রুপ ফাইন্ড আউট করতে এই K3 গ্রাফের জন্য আমার প্রথম কাজ হচ্ছে আগে আইডেন্টিটি ফর্মটা লেখা। আইডেন্টিটি ফর্ম আসলে কি হয়? সে নিজে যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ কোনো কিছু সোয়াপও হবে না, কোনো কিছুই মডিফাই বা চেঞ্জ হবে না। তাহলে এখানে ৩ টা ভার্টেক্স ছিল ABC, এখানে আমরা ৩ টা ভার্টেক্স লিখলাম ABC। এইভাবে ম্যাট্রিক্স ফরম্যাটেও লিখতে পারি অথবা সাইকেল নোটেশন দিয়েও লিখতে পারি। যেহেতু কারোর সাথে কারো সোয়াপিং এর কিছু নেই, প্রত্যেকে আলাদাভাবে থাকবে। এইভাবে। এখন এরপরে আসবে রিফ্লেকশন। রিফ্লেকশন আসলে আমরা কিভাবে করতে পারি? যেহেতু আমাদের ৩ টা ভার্টেক্স আছে, ৩ টা ভার্টেক্সের পার্সপেক্টিভ থেকেই করা যাবে। একদম শুরুতে যদি আমি চিন্তা করি, A ভার্টেক্সের পার্সপেক্টিভ থেকে করব। দ্যাট মিনস A বরাবর আমি হচ্ছে হয়তো মানে এরকম চিন্তা করতে পারো, একটা পেপার আমি কাট করে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপে বা K3 গ্রাফের মতো। এখন আমি A ভার্টেক্স বরাবর এই জিনিসটাকে ফ্লিপ করছি। মানে ভাঁজ করছি। তো তখন আসলে কি হবে? A ভার্টেক্স কিন্তু A ভার্টেক্স এর জায়গায় থাকবে। ও কিন্তু কোনোভাবে পজিশন সোয়াপ করবে না। সোয়াপ করবে আসলে B আর C। তাহলে এই ধরনের গ্রাফকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি। আলফা দিয়ে লিখি, আলফা 1 রিফ্লেকশন। ধরো শুরুতে ছিল A, B, C। যখন আমি রিফ্লেক্ট করলাম A অ্যাক্সিস বরাবর, A তো তার জায়গা মতোই থাকবে। তাহলে রিফ্লেক্ট হচ্ছে B আর C বা সোয়াপ হচ্ছে দুইজনের মধ্যে। যখন এটাকে সাইকেল নোটেশন দিয়ে লিখবো, A এরকমই থাকবে, সোয়াপ হবে অ্যাকচুয়ালি BC, এজন্য BC কে একটা গ্রুপের মধ্যে রাখতে হবে। একইভাবে এটা যে শুধুমাত্র A বরাবরই হবে এমন তো না। এই জিনিসটাকে আমি হয়তোবা B বরাবরও করতে পারি। B বরাবর যদি করি তখন আসলে গ্রাফটা কিরকম চেঞ্জ হবে? ধরো এটার নাম দিলাম আলফা 2। সেক্ষেত্রে B বরাবর যদি করি, B অ্যাক্সিস এ তো এটা ফিক্সড থাকবে। মানে B বরাবর ফ্লিপ করছি। B তার নিজের পজিশন অলওয়েজ ফিক্সড। তাহলে সোয়াপ হবে A আর C এর মধ্যে। তাহলে A এর জায়গায় C চলে আসবে, C এর জায়গায় A চলে আসবে। তো স্বাভাবিকভাবে সাইকেল নোটেশন চেঞ্জ হবে। সাইকেল নোটেশনে গিয়ে এখানে আসবে B এখানে আলাদাভাবে থাকবে আর A আর C সোয়াপ হবে। একইভাবে আলফা 3 কি হবে? বলো? আলফা 3 কি হবে? ম্যাম সি ফিক্সড থাকবে আর এ বি সলভ হবে। এ আর বি এর মধ্যে চেঞ্জ হবে। C বরাবর থাকবে, তাহলে C ফিক্সড, তাহলে A আর B নিজেদের মধ্যে আসলে সোয়াপ করবে। তাহলে সাইকেল নোটেশনে জাস্ট C আলাদা থাকবে, A B গ্রুপ আকারে আসবে। এইটুকু ছিল রিফ্লেকশন এবং আইডেন্টিটি। এরপরে আসবে রোটেশন। এখন রোটেশন যখন করব তখন আসলে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তাহলে আমি যদি এটাকে ক্লকওয়াইজ রোটেট করি, প্রথম কথা হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করলে ফিগারটা কি হবে? ফিগার তো এরকমই থাকবে, বাট ভার্টেক্স গুলো আসলে তার পজিশন চেঞ্জ করছে। তাহলে জিনিসটা আসার কথা এইরকম, যদি আমি ক্লকওয়াইজ রোটেট করি। আচ্ছা, আমরা এটা করার সময় বলেছিলাম যে আমরা এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লকওয়াইজ রোটেট করব অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব। 120 ডিগ্রি কেন বলেছিলাম? কেন বলেছিলাম 120 ডিগ্রি? কথা বলো, রেসপন্স করো। ম্যাম একবার রোটেট করলে 120 ডিগ্রি ঘোরে এটাতে। তিনটা ভার্টিক্স আছে তার জন্য। রাইট, ৩ টা ভার্টেক্স আছে তাই জন্য। কারণ প্রথম কথা হচ্ছে আমরা টোটালটাকে কত ধরছি? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি তো সেটা ফিক্সডই আছে। এটাকে আমরা ডিভাইড করছি। আমাদের যে গ্রাফটা দেওয়া হয়েছে সেই গ্রাফের নাম্বার অফ ভার্টিসেস কত। তো 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3 আমরা এখান থেকে পাচ্ছি 120 ডিগ্রি, যাতে সিমেট্রিক প্রপার্টিটা আসলে সে মেইনটেইন করে এই কারণে। তো ৩ দিয়ে ভাগ করলে ১২০ ডিগ্রি। যদি ৪ টা ভার্টেক্স থাকতো তাহলে একটু অন্য 90 ডিগ্রি আসতো, এরকম আরকি। তো আমরা যখন রোটেট করলাম, রোটেট করার পরে ফিগার তো এটা হবে। ঠিক আছে। ম্যাট্রিক্সে যে আমি লিখলাম ABC, এটা ফিক্সড এরকম ছিল, বাট রোটেট করার পর আমি বললাম হয়ে গেল BCA। কিভাবে আসলো? খেয়াল করে দেখো, A ভার্টেক্সটা রোটেট করার পরে এই পজিশনে আসছে, তাই না? এখানে আগে কোন ভার্টেক্স ছিল?
খেয়াল করো, বি। রোটেট করার পরে এখানে এই ভার্টেক্স আসছে। এই পজিশনে আগে কে ছিল? বি ছিল। সো আমরা এখানে বি দিয়ে রিপ্লেস করলাম। বি ভার্টেক্স রোটেট করার পরে এই পজিশনে আসছে। এই পজিশনে ইনিশিয়ালি কোন ভার্টেক্স ছিল? সি। সি। সি দিয়ে রিপ্লেস করেছি। এই পজিশনে রোটেট করার পরে সি আসছে, বাট এখানে আগে কোন ভার্টেক্স ছিল? এ। সো এ দিয়ে রিপ্লেস করা হচ্ছে। এভাবে করে লেখা হচ্ছে। এখন এটা যখন আমরা সাইকেল নোটেশনে লিখবো, আসলে এখানে কোনো ভার্টেক্স কিন্তু তার ফিক্সড পজিশনে নেই। যেহেতু রোটেট করছি, কোনো একটা ভার্টেক্সকে তো ফিক্সড রেখে রোটেট করা যাবে না। আমি যখন 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, প্রত্যেকটা ভার্টেক্সই তো 120 ডিগ্রিতে মুভ করবে। কাজেই এখানে আলাদাভাবে কোনো ভার্টেক্সই ফিক্স থাকবে না। প্রত্যেকেই মুভ করবে। এজন্য প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা হচ্ছে একসাথে একটা গ্রুপের মধ্যে রাখবো। আচ্ছা, এখন এটা কি এবিসি লিখতে হবে? এবিসি লিখতে হবে বিষয়টা তা না। তুমি অন্য কিছুও লিখতে পারো, কিন্তু তোমার ক্লকওয়াইজ রোটেশনটা মেইনটেইন করছে কিনা সেটা দেখতে হবে। যেরকম আমি যখন এবিসি লিখলাম, এটা দেখো যে এ থেকে বি, বি থেকে সি এভাবে যাচ্ছে। এই অর্ডারে লিখেছি। তুমি যদি বি থেকে লিখতে চাও বি, সি, এ এটাও লিখতে পারো যে বি থেকে সি, সি থেকে এ এই অর্ডারও লিখতে পারো। তো যেটা যেভাবেই লেখো না কেন সেটা যাতে ক্লকওয়াইজ রোটেশনটা হয় এটুকু এনশিওর করতে হবে। আচ্ছা, এবার আসি এন্টি ক্লকওয়াইজ এর প্রসঙ্গে। এন্টি ক্লকওয়াইজ যদি আমি রোটেট করি, তাহলে প্রথম কথা হচ্ছে আমার ফিগারটা কেমন হবে? আচ্ছা, ওকে। এখন দেখো, আম রোটেট করার পরে এখানে এই ভার্টেক্স আছে। এই পজিশনে আগে কোন ভার্টেক্স ছিল? সি। তাহলে এটাকে আমরা সি দিয়ে রিপ্লেস করছি। রোটেট করার পরে এখানে ভি ভার্টেক্স এসেছে। এই পজিশনে আগে কে ছিল? এ। সো এ দিয়ে রিপ্লেস করেছি। রোটেট করার পরে এখানে সি আসছে। এই পজিশনে আগে কোন ভার্টেক্স ছিল? বি। সো বি দিয়ে রিপ্লেস করেছি। সি, এ, বি। এখন তুমি চাইলে এখানে সি, এ, বি, সি এর ভিতরে এখানে লিখতে পারবে না। তোমাকে যেটা করতে হবে এন্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে। সো এন্টি ক্লকওয়াইজ রোটেট করলে তুমি এ, সি, বি এটা লিখতে পারো সাইকেল নোটেশনে, অথবা সি, বি, এ এই অর্ডারে লিখতে পারো। তো আমরা এ থেকে শুরু করছি, অ্যালফাবেটিক্যালি অর্ডারটা মেইনটেইন করছি, বাট তুমি অন্যভাবেও লিখতে পারো। জাস্ট এন্টি ক্লকওয়াইজ মেইনটেইন করলেই হলো। আর এই ৬টা জিনিস দেখানোর পরে ফাইনাল কাজটা হচ্ছে আমরা এতক্ষণ যে অটোমরফিজম গ্রুপটা লিখছিলাম, সেই গ্রুপে ৬টা এলিমেন্টকে মেনশন করে দিতে হবে। মানে এভাবে এটা সংক্ষেপে লেখে AUT আমাদেরকে যে গ্রাফটা দিয়েছে K3 একটা সেট হিসাবে থাকবে, এবং এই সেটের সবগুলো এলিমেন্ট থাকবে, অর্থাৎ আইডেন্টিটি আলফা 1, আলফা 2, আলফা 3, R1, R2। এই হচ্ছে ফাইনাল আনসার। আচ্ছা, এরপরে বলো লেকচার 3। লেকচার 3 তে যদি কোনো প্রবলেম না থাকে লেকচার 4। মিস ইউলার গ্রাফ আর পাথের ডিফারেন্স বলা যাবে? ওয়েলার গ্রাফ আর পাথ। ওয়েলার গ্রাফ বা তুমি কি ওয়েলার পাথ আর সাইকেলের কথা বলছো, তাই তো? ওয়েলার পাথের ক্ষেত্রে আমাদের যেটা ছিল, ও পাথ এবং সাইকেল দুটার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সিমিলারিটি কি? সিমিলারিটি হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা এজকে ভিজিট করতে হবে এবং এক্সাক্টলি একবার ভিজিট করতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। কিন্তু যখন আমি, এবং আরেকটা বিষয় হচ্ছে ডিগ্রি রিলেটেড একটা বিষয় আছে এখানে, কিন্তু ডিগ্রির মধ্যে একটু ডিফারেন্স আছে। যখন বলছে ওয়েলার পাথ, তখন ডিগ্রির বিষয়টা কি? সেটা হচ্ছে ওপেন পাথ হবে, অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স থাকবে ডিফারেন্ট। সেই ক্ষেত্রে ২টা ভার্টেক্স অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স এর ডিগ্রি হবে অড, বাদ বাকি সব ভার্টেক্স এর ডিগ্রি হবে ইভেন। কিন্তু যদি বলো ওয়েলার গ্রাফ বা ওয়েলার সাইকেল, সেই ক্ষেত্রে যে গ্রাফটা আসবে স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স অলওয়েজ সেম হবে, অর্থাৎ একটা ক্লোজড লুপ ফর্ম করবে, এবং প্রত্যেকটা ভার্টেক্স এর ডিগ্রি হবে ইভেন। কিন্তু দুইটার ক্ষেত্রে এই কন্ডিশনটা অবশ্যই মেনটেন করতে হবে যে প্রত্যেকটা এজকেই ভিজিট করবে এবং এক্স্যাক্টলি একবারই ভিজিট করবে, অর্থাৎ এজের কোনো রিপিটেশন হবে না। ঠিক আছে? ইয়েস। দেন নেক্সট লেকচার 4 যদি শেষ হয় লেকচার 5।
লেকচার 5, লেকচার 6। ম্যাম লাস্ট ক্লাসটা একটু রিভিউ করে দেন। আচ্ছা আসছি, ওটা হচ্ছে 8। লেকচার মিস 5, লেকচার 6। লেকচার 6 এর অ্যাডজেসেন্সি লিস্টটা বলা যাবে? অ্যাডজেসেন্সি লিস্টের কনসেপ্টটা কি ছিল, যে আমাদেরকে যদি এরকম একটা আনডিরেক্টেড গ্রাফ দেয়, এখানে যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকটা ভার্টেক্সের পার্সপেক্টিভ থেকে আমাকে লিস্ট তৈরি করতে হবে। অর্থাৎ এ ভার্টেক্সের সাথে কোন ভার্টেক্স গুলো ডিরেক্টলি কানেক্টেড আছে তারা এ ভার্টেক্সের অ্যাডজেসেন্সি লিস্টে ইনসার্ট হবে। তাহলে এর সাথে কানেক্টেড আছে বিসি দুজন, তাহলে এর সাথে বিসি বসে যাবে। বি ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে, মানে ডিরেক্টলি কানেক্টেড আছে এসি, তাহলে বি এর লিস্টে এ এবং সি দুইটা এলিমেন্ট থাকবে। সি ভার্টেক্সের লিস্টেও দেখতে পাচ্ছি এ এবং বি ডিরেক্টলি কানেক্টেড, তাহলে এই লিস্টে এই দুজন থাকবে। ঠিক আছে, এখন যদি বলতো এটা ডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ বলে কি হতো, এ ভার্টেক্স এর সাথে কানেক্টেড আছে কে, ডিরেক্টলি কানেক্টেড আছে কে, ডিরেক্টলি কানেক্টেড আছে মানে এ থেকে আউটগোয়িং মোডে কোন কোন ভার্টেক্স এর সাথে এজ কানেক্টেড আছে, বি এবং সি। তাহলে এ এর লিস্টে বি এবং সি দুইটা ভার্টেক্স ইনসার্ট হবে। বি এর সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে কে, বি এর সাথে ডিরেক্টলি কিন্তু কেউ কানেক্টেড নেই, বি থেকে আউটগোয়িং মোডে কোনো এজ অন্য কোনো ভার্টেক্স এর সাথে কানেক্ট হয়নি। কাজেই বি ভার্টেক্স এর ক্ষেত্রে অ্যাডজেসেন্সি লিস্ট থাকবে এমটি, অথবা তুমি এখানে লিখতে পারো নাল। আচ্ছা, সি ভার্টেক্স এর ক্ষেত্রে কি হয়েছে, সি ভার্টেক্স এর ক্ষেত্রে ডিরেক্টলি কানেক্টেড আছে বি, শুধুমাত্র একটা, কারণ এই যে লিভিং মোডে একটাই আছে, তাহলে সি এর লিস্টে বসবে বি। দ্যাটস ইট। জি মিস, বুঝতে পেরেছি। লেকচার 5, 6 থেকে আর কোনো প্রবলেম আছে কারো? লেকচার 7 ছিল একটা প্র্যাকটিস প্রবলেমের ক্লাস ছিল এটা। যদি না থাকে তাহলে লেকচার 8 এ মুভ করি। ম্যাম লেকচার 8 এর ফরেস্ট কনসেপ্ট একটু বুঝাই দেন। লেকচার তো পুরোটাই রিভিউ দিতে বলছে, পুরোটাই দিব। এটা অনেকেই করতে পারে না, তবে এটা পুরো ভালো। তোমরা পড়েছো বাসায়? কিছু পড়তে দিয়েছিলাম? বাইনারি সার্চটা পড়তে দিয়েছিলাম না, পড়েছো? জি ম্যাম। ট্রি বলতে আসলে আমরা কি বুঝাই? প্রথমত ট্রি হচ্ছে একটা গ্রাফ, এবং আনডিরেক্টেড গ্রাফ হিসেবে সেটাকে আমরা চিন্তা করছি। এবং গ্রাফ যেহেতু অবশ্যই কিছু ভার্টেক্স থাকবে, কিছু এজ থাকবে, তারা কানেক্টেড অবস্থায় থাকবে, কিন্তু অন্যতম একটা ফিচার হচ্ছে সবসময় সেটা হতে হবে এসাইক্লিক, অর্থাৎ কোনো অবস্থাতেই সে সাইকেল ফর্ম করবে না। আচ্ছা, একটা ট্রি হচ্ছে আসলে এমন একটা গ্রাফ যেটা আসলে সবসময় দেখা যাবে যে কোনো একটা পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে এক্স্যাক্টলি একটা পাথই থাকে। যেমন ধরো তুমি যদি নিচের এই ট্রিটার দিকে একটু ফোকাস করো, আমি যদি একটু নাম দেই এ বি সি, এখন আমি যদি বলি যে আমি এ থেকে বিতে যাব, এ থেকে বিতে যাওয়ার জন্য আসলে আমার কাছে কি আর কোনো ওয়ে আছে এই একটা পাথ ছাড়া? আমি যদি এ থেকে সি তে যাই, তারপর হয়তো আমি নিচের দিকে এক্সপ্যান্ড করতে পারবো, বাট সি থেকে তো আমি বিতে যেতে পারছি না। যদি যেতাম তাহলে সেটা সাইক্লিক হয়ে যেত, সেটা তো সম্ভব না। ট্রি মানে এসাইক্লিক। তাহলে এটাই বলা হচ্ছে যে এভরি পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে এক্স্যাক্টলি একটা পাথই থাকবে, কোথাও কখন ট্রি টাইপের গ্রাফের ক্ষেত্রে। আর এসাইক্লিক মানে তোমরা বুঝি কোনো সাইকেল ফর্ম করবে না, অর্থাৎ কোনো অবস্থাতেই ক্লোজড লুপ ফর্ম করবে না। ট্রি এর আর কয়েকটা প্রপার্টির কথা বলেছিলাম, মিনিমালি কানেক্টেড এবং ম্যাক্সিমালি এসাইক্লিক। এই দুটো কি বলেছিলাম, কারো মনে আছে? আচ্ছা, মিনিমালি কানেক্টেড বলতে বলেছিলাম যে একটা এজ যদি আমরা রিমুভ করি তাহলে ট্রিটা টোটালি ডিসকানেক্টেড হবে। যেমন ধরো আগের ওই ফিগারটা যদি দেখি, একটা এজ যদি রিমুভ করি, ফর এক্সাম্পল আমি ধরো এই এজটাকে রিমুভ করে দিলাম, তাহলে কি হবে? ট্রিটা কি টোটালি ডিসকানেক্টেড হয়ে যাবে না? এখান থেকে এতটুকু পার্ট আলাদা হয়ে যাবে, এইটুকু অংশ আলাদা হয়ে যাবে, গ্রাফটা কিন্তু আর একসাথে কানেক্টেড থাকবে না। তার এবং শুধু এটা না, আমি যে কোনো এজে যদি রিমুভ করি,
আমি যদি এখান থেকে এই এজটা রিমুভ করি, টোটালি এই ভার্টেক্সটা আলাদা হয়ে যাবে, বাকি পুরোটা ট্রি অন্যদিকে চলে যাবে। তার মানে একটা এজ রিমুভ করলে ট্রি বা গ্রাফ ডিসকানেক্ট হচ্ছে। এই প্রপার্টি বা এই ফিচারটাকে আমরা বলছি মিনিমালি কানেক্টেড। আরেকটা কথা বলা হয় ট্রি এর ম্যাক্সিমালি এসাইক্লিক। ম্যাক্সিমালি এসাইক্লিক বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? ট্রি টাইপের গ্রাফে আমরা যদি একটা এজ অ্যাড করি, সেই ক্ষেত্রে আসলে একটা সাইকেল তৈরি হয় বা ক্লোজড লুপ ফর্ম হয়। যেমন ধরো আমরা যদি এখানে জাস্ট একটা এজ অ্যাড করে দিই, দেখবো যে এখানে একটা সাইকেল ফর্ম হচ্ছে। ইভেন আমরা যদি এখানে একটা এজ অ্যাড করি, দেখবো এখানে একটা সাইকেল ফর্ম হচ্ছে। এই কথাটাই বলা হয়েছে। এই দুইটা প্রপার্টি একটু ইম্পর্টেন্ট, যে মিনিমালি কানেক্টেড এবং ম্যাক্সিমালি এসাইক্লিক বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, এই কানেক্টেড ম্যাম আর এসাইক্লিক, হ্যাঁ, ম্যাম তাহলে সাইক্লিক মানে এসাইক্লিক হইলে তো ম্যাম মানে ওইটা না ট্রি হবে না, আর এখানে তো সাইকেল হচ্ছে। এই জন্যই তো বলা হচ্ছে ম্যাক্সিমালি এসাইক্লিক। ট্রি হতে হলে কোনো অবস্থাতেই সাইকেল ফর্ম করা যাবে না, এটা হচ্ছিল আমাদের প্রথম কন্ডিশন। ট্রি মানেই সেটা এসাইক্লিক হবে। তো ট্রি এর ক্ষেত্রে সেটাই বলেছে, যদি আমরা ট্রি হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে আমরা একটা এজ যদি অ্যাড করি তাহলে সাথে সাথে সাইকেল ফর্ম হয়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব না। এই জন্য এই প্রপার্টিটাকে বলা হয় ম্যাক্সিমালি এসাইক্লিক। এটা তো আমরা অ্যাকসেপ্ট করবো না। এটাকে অ্যাকসেপ্ট করবো কিনা, এটা দিলে তো ট্রি থাকবে না, সেটাকে তো আমরা নর্মাল গ্রাফ বলবো, ট্রি আর বলবো না। ট্রি এর ফিচার হিসাবে বলা হচ্ছে একটা হচ্ছে মিনিমালি কানেক্টেড আর একটা হচ্ছে ম্যাক্সিমালি এসাইক্লিক। মিনিমালি কানেক্টেড বলতে ট্রি এমন একটা গ্রাফ, যদি আমরা এখান থেকে কোনো একটা এজ রিমুভ করি তাহলে দেখবো যে গ্রাফটা আসলে ডিসকানেক্টেড হয়ে যাবে, মানে ওই ফুল ট্রিটার আমি পাবো না। কোনো না কোনো ভাবে ট্রি এর কোনো একটা অংশ তার ফুল যে কানেক্টেড অবস্থা ছিল সেটা থেকে ডিটাচড হয়ে যাবে। আরেকটা বলেছে ম্যাক্সিমালি এসাইক্লিক। ট্রিটা যে রকমই থাকুক না কেন, সেটা বাইনারি ট্রি হোক, কমপ্লিট বাইনারি ট্রি হোক, যেই টাইপের ট্রি হোক না কেন, আমি কোথাও যদি একটা একটা এজ অ্যাড করি দুইটা ভার্টেক্স এর মধ্যে, তাহলে সাথে সাথে দেখবো সাইকেল ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ সেটা ট্রি থাকবে না। তারপরে কি ছিল? রুটেড ট্রি এবং আনরুটেড ট্রি। রুটেড ট্রি এর ক্ষেত্রে বলেছিলাম যে এমন একটা ট্রি হবে যেখানে হয়তো ভার্টেক্সটাকে দেখে আমরা রুট কোনটা সেটা আসলে ডেজিগনেট করতে পারি। যেমন ধরো এই যে লেফট সাইডের যে ফিগারটা আছে, এখানে দেখে মোটামুটি কিছুটা হলো ডিসিশন নেওয়া যাচ্ছে। পুরোপুরি না বোঝা গেল, পার্শিয়ালি হলো আমরা বুঝতে পারছি যে V1 এটা কিন্তু কোনোভাবে আসলে রুট হতে পারে না। এটা কিভাবে রুট হবে? এটার এই সাইডেও ভার্টেক্স আছে, এটা সব দিকে আসলে ভার্টেক্স এর সাথে কানেক্টেড। সো এটা আসলে রুট হতে পারে না। মানে গ্রাফটাকে যেভাবে ড্র করা হয়েছে। নরমালি একটা গ্রাফ যখন আমরা ড্র করি, একদম টপ মোস্টে যে ভার্টেক্সটা থাকে সেটাকে আমরা রুট বলি। কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং এর দিক থেকে বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে সেইভাবে যদি চিন্তা করি একদম টপ মোস্টে কিন্তু এখানে একটা ভার্টেক্স আছে V0। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে V0 থেকে একটা চাইল্ড জেনারেট হয়েছে V1, V1 থেকে দুইটা চাইল্ড জেনারেট হচ্ছে V2, V3। মোটামুটি ফিগারটা দেখে আমরা একটা আইডেন্টিফাই করতে পারছি যে হ্যাঁ, এখানে V0 এর রুট হতে সম্ভাবনা বেশি। মানে পসিবিলিটি আছে, হাই পসিবিলিটি আছে। তো এই ধরনের গ্রাফকে আমরা বলছি রুটেড ট্রি, যেটা দেখে আসলে আমরা ডেজিগনেট করতে পারি যে এই ভার্টেক্সটা রুট হতে পারে, এবং এটা থেকে বা অন্য কোনো এজ মানে ডিরেক্টলি যাচ্ছে রুট থেকে অন্য কোনো ভার্টেক্সের সাথে কানেক্ট হচ্ছে। পরবর্তীতে যেই ভার্টেক্সের সাথে কানেক্ট হলো সেখান থেকে আবার নতুন কোনো ভার্টেক্স তৈরি হচ্ছে, অর্থাৎ একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ তৈরি হচ্ছে। এটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যদি রাইট সাইডের ফিগারটার দিকে ড্র করি, এখানে একটু আইডেন্টিফাই করা কঠিন যে আসলে শুরুটা কোথা থেকে হয়েছে। কারণ ছবিটা হচ্ছে একটু হরাইজন্টালি ড্র করা হয়েছে। এখন এই ছবিটাকে যদি আমি ভার্টিক্যালি চিন্তা করি, মানে একটু যদি রোটেট করি, এটা আসলে ২ ভাবেই রোটেট করা যেতে পারে। মানে এখানে যেভাবে ছবিটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে তার বেসিসে যদি আমি চিন্তা করি যে V0 ও তো রুট হতে পারে। কারণ V0 থেকে হয়তো পরের লেভেলে V1 এবং V3 ২ টা চাইল্ড জেনারেট হয়েছে। তাদের থেকে পরবর্তীতে আবার চাইল্ড জেনারেট হয়েছে। হতে পারে। এটা একটা কেস। আবার এমনও তো হতে পারে যে V4 রুট ছিল, সেখান থেকে একটা চাইল্ড জেনারেট হয়েছে V5, পরবর্তীতে V5 থেকে ২ টা জেনারেট হয়েছে। এরকম কিছু হতে পারে। তো এখানে আসলে প্রপারলি ডেজিগনেট করাটা একটু টাফ যে অ্যাকচুয়াল রুট কোনটা। মানে হায়ারার্কিটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। তো এই ধরনের গ্রাফকে আমরা বলছি আনরুটেড ট্রি। এরপরে ছিল বাইনারি ট্রি এবং কমপ্লিট বাইনারি ট্রি। বাইনারি ট্রি এর কনসেপ্ট কি ছিল? যে বাইনারি নাম দেখে বোঝা যাচ্ছে যে ২ টা চিলড্রেন এর কথা বলছে। কিন্তু ২ টা চিলড্রেন ফিক্সড না। এটা হচ্ছে এট মোস্ট সর্বোচ্চ ২ টা চাইল্ড থাকতে পারে।
আবার একটা চাইল্ডও থাকতে পারে, আবার কোনো চাইল্ড নাও থাকতে পারে, অর্থাৎ 0, 1, 2 তিনটেই অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখন আহ, এখানে প্রথমত হচ্ছে একদম টপ মোস্টে যে নোডটা আছে ভার্টেক্স 1, সেটা হচ্ছে রুট। তার থেকে দেখলাম যে দুইটা চাইল্ড জেনারেট হয়েছে 2, 3, এগুলোকে বলছি আপাতত এটাকে বলছে চাইল্ড। কিন্তু যখন এই 2, 3 এই দুইটা ভার্টেক্স থেকে আবার পরবর্তীতে আরো কিছু চাইল্ড জেনারেট হয়ে গেল, তারাও কিন্তু আবার প্যারেন্ট হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি একদম রুট যেটা সেটা হচ্ছে লেভেল 0, তাহলে এর পরেরটা হচ্ছে লেভেল 1, এর পরেরটা হচ্ছে লেভেল 2। তাহলে এই ক্ষেত্রে লেভেল 0 তো অলওয়েজ রুট, এটা নিয়ে ডাউটের কিছু নেই। রুটের পার্সপেক্টিভ থেকে ওরা ছিল চাইল্ড, কিন্তু একটা সময় এই চাইল্ড থেকে যখন আবার চাইল্ড জেনারেট হয়ে গেল, তারা হয়ে গেল প্যারেন্ট, এবং এরা শুধুই চাইল্ড, কারণ এদের থেকে আর কোনো চাইল্ড জেনারেট হয়নি। এই ক্ষেত্রে একদম লাস্ট লেভেলে যেই ভার্টেক্স বা যে নোডগুলো থাকে যাদের থেকে আর কোনো চাইল্ড জেনারেট হচ্ছে না, যারা শুধুমাত্র নিজেরাই চাইল্ড, তাদেরকে আমরা বলছি লিফ নোড। এই যে এরা হচ্ছে লিফ নোড, আর এটা সবসময় রুট, অর্থাৎ সে সবসময় প্যারেন্ট হিসেবে কাজ করবে। আর ইন্টারমিডিয়েট যে ভার্টেক্স গুলো থাকে, এখানে শুধু একটা লেভেল থাকবে এমন না, এই লেভেলের নিচে আরো কয়েকটা লেভেল থাকতে পারে। তো ইন্টারমিডিয়েট লেভেলে যে ভার্টেক্স গুলো থাকে সেগুলোকে আমরা বলছি কখনো প্যারেন্ট কখনো চাইল্ড, অর্থাৎ তার পরবর্তী লেভেল হিসেবে যদি চিন্তা করি তাহলে তাদের পার্সপেক্টিভ থেকে সে হচ্ছে প্যারেন্ট, আবার যদি তার পূর্ববর্তী লেভেল নিয়ে আমরা চিন্তা করি তাহলে সেই পার্সপেক্টিভ থেকে তারা হচ্ছে চাইল্ড। সো এইভাবে আসলে পুরোপুরি একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মেনটেন করে। আরেকটা বিষয় হচ্ছে চাইল্ডের সংখ্যাটা একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ভার্টেক্সের চাইল্ড সর্বোচ্চ 2টা হতে পারে, কিন্তু 2টাই হতে হবে এমন কোনো বিষয় না। 0 থাকতে পারে, 1ও থাকতে পারে, 2ও থাকতে পারে। এখানে দেখো 1 নাম্বার ভার্টেক্সের ক্ষেত্রে চাইল্ড আছে 2টা, 2 নাম্বার ভার্টেক্সের ক্ষেত্রে চাইল্ড আছে 2টা, 3 নাম্বার ভার্টেক্সের চাইল্ড 2টা। বাট 4, 5, 6, 7 এই যে 4টা ভার্টেক্স, এদের কিন্তু কোনো চাইল্ড নেই, অর্থাৎ এদের চাইল্ডের সংখ্যা হচ্ছে 0। আবার এমনও হতে পারতো যে 4 নাম্বার ভার্টেক্সের এখান থেকে হচ্ছে একটা ভার্টেক্স জেনারেট হচ্ছে 8, এটাও ঠিক আছে। 0, 1, 2 সবগুলো অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপরে কি ছিল? কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রির কনসেপ্ট কি? এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি। অর্থাৎ ওই কনসেপ্টটা আসবে যে অ্যাট মোস্ট 2টা চিলড্রেন থাকতে পারবে, মানে 0, 1, 2 সবগুলো অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে একটা এক্সট্রা যে ফিচারটা আছে, যেটা স্পেশাল ফিচার, সেটা হচ্ছে প্রত্যেকটা লেভেল আসলে কমপ্লিটলি ফিল্ড হতে হবে। কমপ্লিটলি ফিল্ড হতে হবে এবং সেটা হতে হবে অবশ্যই লেফট টু রাইট। এখন কমপ্লিটলি ফিল্ড বলতে আসলে কি বোঝাচ্ছে? এভাবে যদি চিন্তা করো, একদম প্রথম যে আছে তাদেরকে আমরা বলি লেভেল 0, তারপরে যারা আছে তারা হচ্ছে লেভেল 1, এবং এরপরে যারা আছে আপাতত আমাদের লেভেল 2 পর্যন্ত আছে এই ফিগারে। এখন লেভেল 0তে যে আছে অর্থাৎ সে হচ্ছে রুট। রুট তো একটাই থাকবে, এটা নিয়ে আসলে ডাউটের কিছু নাই। তো রুট একটা থাকলো, তার থেকে আসলে চাইল্ড জেনারেট হতে পারে সর্বোচ্চ 2টা, নাও হতে পারে, একটা হতে পারে, 2টা হতে পারে। এখন যখন 2টা হলো, তখন আসলে ফিল আপটা কিভাবে হবে? প্রথমে আমরা লেফট চাইল্ডকে ফিল আপ করবো, অর্থাৎ এ এর সাথে প্রথম যে ভার্টেক্স আসবে, সাপোজ বি আসলো, বি কে অবশ্যই আমাকে আগে লেফটে অ্যাসাইন করতে হবে, তারপর যে ভার্টেক্স আসবে তাকে রাইট অ্যাসাইন করতে হবে। এভাবে এটার কথা বলা হচ্ছে কমপ্লিটলি ফিল্ড এন্ড ফ্রম লেফট টু রাইট। এরপরে যখন আরো একটা ভার্টেক্স আসলো ডি, সেই ডি ভার্টেক্স আসলে কার চাইল্ড হবে? অবশ্যই সেটা লেফট থেকে আমাকে অ্যাসাইন করতে হবে। তাহলে লেফটে এখন কে আছে? একদম লেফটে আছে বি, তাহলে বি এর লেফট চাইল্ড হিসেবে আমাকে ডি অ্যাসাইন করতে হবে। এরপরে ই, বি এর রাইট চাইল্ড হিসেবে। এখন বি ভার্টেক্সের 2টা চাইল্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে নতুন যে ভার্টেক্স আসবে এফ, তাকে পরবর্তীতে কার চাইল্ড হিসেবে আমি করতে পারি? উপরে আছে সি, তাহলে সি এর লেফট চাইল্ড হিসেবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, কখনোই আমি এটা বাদ দিয়ে এখানে আমি এফ লিখতে পারবো না, মানে লেফট চাইল্ড বাদ দিয়ে আমি রাইট চাইল্ড ফিল আপ করতে পারবো না। লেফট থেকে রাইট ধরে ধরে ফিল আপ করে আসতে হবে। যখন এফ জি এরকম পুরোটা ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ লেভেল 1 লেভেল 2 যখন কমপ্লিটলি ফিল্ড হয়ে যাবে, তখন আমরা লেভেল 3 তে ফোকাস করতে পারবো। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? জি এরপরে কি ছিল? ফরেস্ট। ফরেস্ট থেকে পড়ার মতো কিছু নাই, জাস্ট এইটুকু বলতে পারি ট্রি এর একটা ডিসজয়েন্ট ইউনিয়ন। ডিসজয়েন্ট ইউনিয়ন মানে হচ্ছে, ধরো এই পুরো ফিগারটা যেটা দেওয়া আছে, পুরো ফিগারটাকে আমরা বলছি একটা ফরেস্ট। এই ফরেস্ট আসলে কিভাবে তৈরি হয়েছে? কতগুলো ট্রি নিয়ে। তুমি যদি আলাদা আলাদা ভাবে দেখো, আমি ধরো এখানে নাম দেই, এটা হচ্ছে G1, এটা হচ্ছে G2, এটা হচ্ছে G3। এখন আমি G1 কে তো অবশ্যই একটা ট্রি বলতে পারি। প্রথমত এখানে ভার্টেক্স এবং এজ কানেক্টেড অবস্থায় আছে, তারপর তারা এসাইক্লিক অবস্থায় আছে, কেউ ডিটাচডও নাই। তো সব দিক থেকে G1 হচ্ছে একটা
ট্রি। একইভাবে G2 ও কিন্তু সেই প্রপার্টি মেইনটেইন করে, G3 একই প্রপার্টি মেইনটেইন করে। তাহলে G1, G2, G3 তিনটা আলাদা, আলাদা ট্রি। ৩টা ট্রিকে একসাথে কম্বাইন্ডলি আমরা বলছি ফরেস্ট। অর্থাৎ তাদের একটা ইউনিয়ন অফ few trees or some trees, এটাকে আমরা বলছি ফরেস্ট। এটাই, আর কিছু না। এটা আমাদের তেমন কোনো কনসেপ্টে কাজে লাগবে না, জাস্ট জেনে রাখা। পরীক্ষার আসার মতো কিছু না। তবে এই জিনিসটা একটু দেখেন, বাইনারি সার্চ ট্রি বা BST, এটা বাসায় পড়তে বলেছিলাম। আর একটু আইডিয়া শেয়ার মানে রিভিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে রুটে যে ভার্টেক্সটা থাকবে, সাপোজ হচ্ছে 12, তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড, এখানেও যেহেতু বলছে বাইনারি সার্চ ট্রি, সর্বোচ্চ 2টা চাইল্ডই হতে পারবে, এর বেশি হওয়ার পসিবিলিটি নাই। তো 12র লেফটে যে থাকবে সে অবশ্যই 12 থেকে ছোট হবে, এবং 12র রাইটে যে থাকবে সে অবশ্যই 12 থেকে বড় হবে। 12টা এখানে ইম্পর্টেন্ট না, মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে লেফট চাইল্ড অলওয়েজ প্যারেন্টের থেকে ছোট হবে, রাইট চাইল্ড অলওয়েজ প্যারেন্টের থেকে বড় হবে। এখন এই জিনিসটা, এখন ধরো আমি এখানে লিখলাম 12র ছোট হচ্ছে 6, আর এখানে ধরো দিলাম আমি 20। তারপর এখান থেকে তো আবার চাইল্ড জেনারেট হতে পারে। এখানে 6 এর লেফটে যে আছে সেও এই একই প্রপার্টি মেইনটেইন করবে 6 এর থেকে ছোট। এখন 6 এর থেকে ছোট, ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 2, আর এই অংশটা হচ্ছে 6 এর থেকে বড়। এখানে সমস্যাটা হয়। এখানে হয়তোবা অনেকে লিখে ফেলে 14, লিখতে পারে 6 এর থেকে বড়। কিন্তু আসলে এই কনসেপ্টটা ভুল। 6 এর থেকে বড় কিন্তু আসলে সে কিন্তু 12 র লেফটে আছে। সো প্রথমত 12 র লেফটে আছে মানে তাকে 12 র ছোট হতে হবে, এবং একই সাথে 6 এর রাইটে আছে, অর্থাৎ 6 থেকে বড় হতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে 12র ছোট এবং 6 এর বড়। ফর এক্সাম্পল আমি যদি এখন 8 লিখি, ওকে ফাইন। আবার ধরো 20 থেকে 2টা চাইল্ড জেনারেট হচ্ছে। একটা হচ্ছে লেফট চাইল্ড, একটা রাইট চাইল্ড। 20 এর লেফটে যে আছে সে অবশ্যই 20 থেকে ছোট হবে, নো ডাউট। কিন্তু সে কিন্তু 12 রাইটে আছে, অর্থাৎ 12 থেকে বড় হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে 12 থেকে বড় এবং 20 থেকে ছোট, এরকম কি হতে পারে? ধরো এখানে আমি লিখলাম, ঠিক আছে। আবার এখানে দিলাম আমি 22। 22 কেন? ওকে 20 এর বড়। 20 এর বড় তার মানে অবশ্যই 12 র বড় তো হবেই। 12 র রাইটে আছে এবং 20 এর রাইটে আছে। তাহলে 12 র বড় এবং 20 এর বড়। তাহলে লিখলাম 22। এরকম। এই কনসেপ্টটাকে আমরা বলি বাইনারি সার্চ ট্রি। এটা তাও আরেকবার একটু রিডিং দিয়ে দেখো যে বাইনারি সার্চ ট্রিতে আসলে কিভাবে আ নোট ইনসার্ট করে, কিভাবে ডিলিট করে, এই অপারেশন গুলো একটু দেখো আরকি। আমি শুধু কনসেপ্টটা শেয়ার করলাম। এরপরে ছিল আমাদের ট্রি ট্রাভার্সাল। ট্রি ট্রাভার্সাল এর আসলে 3টা টেকনিক আছে। একটা হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার ট্রাভার্সাল। প্রি অর্ডার এর ক্ষেত্রে মানে এখানে 3টা টেকনিক আছে, রুট লেফট রাইট, লেফট রুট রাইট, লেফট রাইট রুট। সো এগুলো তো একটু মেমোরাইজ করতেই হবে। এই টেকনিক গুলো এপ্লাই করে আমরা হচ্ছে 2টা অ্যাপ্লিকেশন দেখেছিলাম, আপাতত একটা দেখি। ধরো আমাকে এরকম একটা ফিগার দিয়ে দিয়েছে, এই ফিগার থেকে বলল যে ট্রি ট্রাভার্সাল করো 3টা অ্যাপ্রোচে। তো সেক্ষেত্রে প্রথমে আসি প্রি অর্ডার ট্রাভার্সাল। প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কন্ডিশন কি? রুট, লেফট, রাইট। আচ্ছা, তো শুরু তো করব রুট থেকে। তো রুট হচ্ছে এ, আমরা প্রি অর্ডার করছি। তো প্রথম কাজ হচ্ছে এতে আসলাম এবং কোশ্চেন করছি যে এ কি একটা রুট? হ্যাঁ, এই একটা রুট। যেহেতু প্রি অর্ডার টেকনিক, আগে রুটকেই ভিজিট করতে হবে। তাহলে আমরা এখানে নোট ডাউন করে ফেললাম এ ভিজিটেড। আচ্ছা, এখন রুটের পর কোথায় যাব? রুটের পর যাওয়ার কথা তার লেফটে। লেফটে গিয়ে একটা ভার্টেক্স পেলাম বি। বি কে সরাসরি লিখে দেওয়ার আগে আমাকে একটু যাচাই করে নিতে হবে যে বি কি আবার কোনো রুট কিনা। বি কি রুট? হ্যাঁ, বি একটা রুট। তাহলে প্রি অর্ডার টেকনিক অনুযায়ী এখনো কোনো সমস্যা আমি ফেস করছি না। কারণ রুট থাকলে আগে রুটকেই ভিজিট করব। তাহলে আগে রুটকে ভিজিট করলাম বি। তারপরে আবার কোথায় যাব? রুটের পর সেই রুটের লেফটে। সেই রুটের লেফটে গিয়ে পেলাম ডি কে। ডি নিজে কি কোনো রুট? না। ডি শুধু একটা লেফট চাইল্ড। তাহলে রুটের পর লেফটে ভিজিট করার কথা। তাহলে লেফট চাইল্ড ভিজিট করলাম, অর্থাৎ ডি কে ভিজিট করলাম। রুট লেফট যখন ভিজিট হয়ে যাবে তাদের পার্সপেক্টিভ রাইটে যে ভার্টেক্স আছে সেখানে যাওয়ার কথা। তাহলে তাদের রাইটে আছে ই। এখন তে যাওয়ার পরে হতে পারে যে এর নিচে আরো কোনো চাইল্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা একটা এনশিওর হয়ে নিতে হবে যে কি কোনো রুট কিনা, নাকি শুধুই একটা রাইট চাইল্ড। শুধুই রাইট চাইল্ড, তাহলে রুট ভিজিট করেছি, লেফট ভিজিট করেছি, নিয়ম অনুযায়ী এখন রাইটে ভিজিট করার কথা। তাহলে রাইট কে ভিজিট করছি, অর্থাৎ কে ভিজিট করছি। একটা সাব ট্রি, অর্থাৎ একটা লেফট সাব ট্রি আমরা কমপ্লিট করেছি এর পার্সপেক্টিভ থেকে। এখন আমি কোথায় চলে যাব? এ ছিল রুট, এর লেফটে যে সাবট্রি ছিল সেটা টোটালি ভিজিটেড। এখন আমি যাব এর রাইটে। এর রাইটে কোন ভার্টেক্স আছে? প্রথমত আছে সি। সি কি রুট? হ্যাঁ, সি রুট। যেহেতু প্রি অর্ডার, সমস্যা নেই, রুটকে আগে ভিজিট করতে হয়, করে ফেললাম, সি ভিজিটেড। রুটের পর যেতে হয় রুটের লেফটে, অর্থাৎ এফ। এফ কি রুট? না, এফ হচ্ছে লেফট চাইল্ড, তাহলে এফ কে ভিজিট করি, করলাম। রুট লেফট কমপ্লিট হওয়ার পর আমাদের যাওয়ার কথা রাইটে, তার রাইটে পাচ্ছি জি,
অর্থাৎ জি কি রুট না, জি হচ্ছে শুধু একটা রাইট চাইল্ড, তাহলে আমরা জি কে ভিজিট করলাম, তাহলে রুট লেফট রাইট এভাবে ভিজিট হলো। এটা ছিল আমাদের, এবং খেয়াল করে দেখো এখানে আমাদের রাইট চাইল্ডটা ভিজিটেড। তুমি যদি ফুল অর্ডারটা একটু ফোকাস করো তাহলে দেখবে যে একদম শুরুতে আমরা আসলে রুট এ কে ভিজিট করেছি, তারপর আমাদের লেফট সাবট্রিতে আমরা ফোকাস করেছি বি ডি ই, এবং তাদের ভিতরেও ইন্টারনালি আমরা রুট লেফট রাইট অর্থাৎ বি ডি ই এই অর্ডারে গেছি। তারপরে গেছি এর পার্সপেক্টিভ থেকে রাইটে, অর্থাৎ রাইটে ছিল সি এফ জি তিনটা ভার্টেক্স, এবং তাদের মধ্যে আমরা প্রি অর্ডার অ্যাপ্লাই করেছি রুট লেফট রাইট সি এফ জি, এটাই বলা হচ্ছে। এবার আসি ইন অর্ডার। ইন অর্ডারের টেকনিক কি ছিল? ইন অর্ডার টেকনিক ছিল লেফট রুট রাইট। এখন প্রথমত তো এ দিয়ে শুরু হচ্ছে, কোশ্চেন হচ্ছে এ কি রুট? হ্যাঁ, তাহলে রুট দিয়ে তো আমি শুরু করতে পারবো না, আমাকে চলে যেতে হবে রুটের লেফটে। লেফটে গিয়ে পেলাম বি, বি কি রুট? হ্যাঁ বিও রুট, তাহলে আমি এখনো ভিজিট করতে পারবো না, সরাসরি চলে যাব তাদের লেফটে। ডি, ডি রুট না, ডি হচ্ছে লেফট চাইল্ড, তাহলে এখন আমি ডি কে ভিজিট করতে পারি। লেফট ভিজিট করার পর আমার চলে যাওয়ার কথা তাদের রুটে। ডি এর রুট কে? ডি এর রুট হচ্ছে বি, তাহলে বি কে ভিজিট করব, করলাম। লেফট রুট ভিজিট করার পর তাদের পার্সপেক্টিভ রাইটে যে আছে তার কাছে যাব, রাইটে আছে ই। ই কে ভিজিট করার আগে আগে এনশিওর হতে হবে যে ই নিজে কোনো রুট কিনা, কারণ আমি কিন্তু এখন রুট আগে ভিজিট করতে পারবো না। তাহলে ই কি রুট? না, ই শুধুই রাইট চাইল্ড, এবার আমি নিঃসন্দেহে ই কে ভিজিট করতে পারি, করলাম। এবং একই সাথে আমার লেফট সাবট্রি কমপ্লিট হয়েছে। যখন একটা লেফট সাবট্রি অর্থাৎ কার পার্সপেক্টিভ থেকে? এ রুটের পার্সপেক্টিভ থেকে, তাহলে লেফট অংশটা যদি পুরোপুরি ভিজিট হয়ে যায়, এরপর আমাদের নিয়ম অনুযায়ী যাওয়ার কথা তাদের রুটে, অর্থাৎ রুট হচ্ছে এ, এখন আমি এ কে ভিজিট করতে পারি, করলাম। লেফট এবং রুট ভিজিট হলে আমার যাওয়ার কথা রাইটে। রাইটে গিয়ে আমি প্রথমে পেলাম সি ভার্টেক্স, কিন্তু সমস্যা হচ্ছে সি একটা রুট, রুটকে আমি ভিজিট করতে পারবো না, আমি চলে যাব রুটের লেফটে। রুটের লেফটে আছে এফ, অর্থাৎ এফ কোনো রুট না, এফ একটা শুধুই লেফট চাইল্ড, তাহলে এফ কে আগে ভিজিট করি। লেফট ভিজিট করার পরে চলে যাব এই লেফটের রুটকে, এফ এর রুট হচ্ছে সি, তাহলে এখন আমি সি কে আগে ভিজিট করব, করলাম। লেফট রুট ভিজিট হলে তাদের রাইটে কে আছে? রাইটে আছে জি। এখন কোশ্চেন হচ্ছে জি কি কোনো রুট কিনা? জি কোনো রুট না, জি শুধু একটা রাইট চাইল্ড, তাহলে এখন আমি জি কে ভিজিট করতে পারি, করলাম। তাহলে এখন আমাদের রাইট সাবট্রি কমপ্লিট। এখন যদি আমি একটু ফোকাস করি, আগে আমরা লেফট সাবট্রি ভিজিট করেছি ডি, এই যে বি ডি ই এই তিনটা ছিল লেফটে, কিন্তু তাদের ভিতরেও কিন্তু আমরা লেফট রুট রাইট অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ডি বি ই। খেয়াল করে দেখো ডি বি ই, যখন লেফট সাবট্রি কমপ্লিট হয়ে গেল অর্থাৎ লেফট অংশ কমপ্লিটের পরে আমরা রুটে গেছি, রুট হচ্ছে এ, তাহলে এ কে ভিজিট করলাম। এরপর আছে রাইট, রাইটে আবার তিনটা ভার্টেক্স আছে সি এফ জি, তাদের মধ্যে যদি আবার আমরা ইন অর্ডার টেকনিক অ্যাপ্লাই করি অর্থাৎ লেফট রুট রাইট, তখন আমরা কি লিখবো? এফ সি জি, লেফট রুট রাইট। আচ্ছা, গেল। এরপরে কি আছে? পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারে কি হয়? কি টেকনিক? লেফট রাইট রুট। এখন এইখানে এ থেকে শুরু হলো, কিন্তু সমস্যা হচ্ছে এ তো রুট, তাহলে এতে আমরা যেতে পারবো না, আমরা চলে যাব এর লেফটে। এর লেফটে আছে বি, বিও রুট, তাহলে এটাকে আমরা ভিজিট করব না, আমরা চলে যাব তার লেফটে। তার লেফটে কে আছে? ডি। এখন কোশ্চেন হচ্ছে ডি কি রুট? না, ডি হচ্ছে শুধু একটা লেফট চাইল্ড, তাহলে আগে আমরা ডি কে ভিজিট করি, ডি কে ভিজিট করলাম। এখন ডি লেফট চাইল্ড ভিজিট হয়েছে, এরপর যাওয়ার কথা তার পার্সপেক্টিভ রাইটে কি আছে? তার পার্সপেক্টিভ রাইটে আছে ই। ই কে ভিজিট করার আগে এনশিওর হতে হবে যে ই কি শুধু রাইট চাইল্ড নাকি ই নিজে আবার একটা রুট। ই কোনো রুট না, ই হচ্ছে একটা রাইট চাইল্ড, তাহলে এবার আমরা ই কে ভিজিট করতে পারি। তাহলে ই কে ভিজিট করলাম, লেফট রাইট ভিজিট হয়ে গেলে যেতে হবে তাদের রুটকে। এই লেফট আর রাইটের রুট হচ্ছে বি, এখন আমরা বি কে ভিজিট করব, অর্থাৎ টোটাল লেফট সাবট্রিকে আমরা ভিজিট করেছি। এখন এই টোটাল লেফট সাবট্রির পার্সপেক্টিভ থেকে রুটকে, রুট যেই হোক, আচ্ছা রুটে পরে আসি, যেহেতু লেফট কমপ্লিট হয়েছে আমরা রাইটে যাব, তাহলে রাইটে কে আছে? আগে রাইটে দেখলাম, মানে যেহেতু বি তে গিয়ে শেষ হয়েছে, বি এর রাইটে আছে সি। আচ্ছা সি, এখন কোশ্চেন হচ্ছে সি কি কোনো রুট? হ্যাঁ সি রুট, তাহলে তুমি সি কে ভিজিট করতে পারবো না, আমার যেতে হবে সি এর লেফটে। সি এর লেফটে আছে এফ, এফ কি রুট? না, এফ লেফট চাইল্ড, তাহলে আগে আমি এফ কে ভিজিট করব, করলাম। এফ কে ভিজিটের পরে এফ এর পার্সপেক্টিভ থেকে রাইটে কে আছে? তাহলে এফ যদি লেফট চাইল্ড হয় তার পার্সপেক্টিভ থেকে রাইটে আছে জি। জি নিজে কোনো রুট না, জি শুধু একটা রাইট চাইল্ড, তাহলে আমরা জি কে অবশ্যই ভিজিট করব, করলাম। এবং এই লেফট আর রাইটের রুটকে, লেফট আর রাইটের রুট হচ্ছে সি, তাহলে এখন আমরা আগে সি কে ভিজিট করব। এই তাহলে আমাদের টোটাল রাইট সাবট্রিটা কমপ্লিট। এখন লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি যদি কমপ্লিট হয় তাদের পার্সপেক্টিভ থেকে রুটকে, লেফট আর রাইটের
পার্সপেক্টিভ থেকে রুট হচ্ছে এ, তাহলে এখন আমরা এ কে ভিজিট করব। এখন আমাদের টোটাল সাবট্রিটা ফুল ট্রিটা ভিজিট হয়ে গেছে ইন অর্ডার টেকনিক অনুযায়ী। এখন যদি একটু আমরা ফোকাস করি অ্যান্সারের দিকে, একদম শুরুতে দেখো আমাদের যে লেফট সাবট্রিটা ছিল, অর্থাৎ তিনটা ভার্টেক্স বি ডি ই, তাদের মধ্যে আমরা প্রথমত পোস্ট অর্ডার অ্যাপ্লাই করেছি, মানে লেফট রাইট রুট। দেখো ডি ই বি, লেফট রাইট রুট। যখন এটা কমপ্লিট হয়ে গেল, আমরা চলে গেলাম আবারও পোস্ট অর্ডারের কনসেপ্টে, অর্থাৎ লেফট উপর রাইট সাবট্রি। তাহলে রাইট সাবট্রি থেকে আবার তিনটা ভার্টেক্স আছে সি এফ জি, এখানেও আমরা পোস্ট অর্ডার অ্যাপ্লাই করেছি লেফট রাইট রুট, অর্থাৎ এফ জি সি। যখন এটা কমপ্লিট হয়ে গেল, লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি কমপ্লিট হয়ে গেল, নিয়ম অনুযায়ী যাওয়ার কথা রুটে। রুটে কি আছে এ, এখন আমরা এ কে ভিজিট করেছি। এইভাবে কাজ হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এরপরে আসলে এরকমই কতগুলো ছিল ক্লাসে, ওই ক্লাসে আমরা দুটো দেখেছিলাম, এটা সম্ভবত করা ছিল না, এটা ওদেরকে করতে। লাস্টে একটা গ্রাফ আছে, ওই গ্রাফটা একটু বোঝায় দেন। 16 নম্বর পেজে। আচ্ছা শেষ করি। ওই ক্লাসে হচ্ছে এরকম দুইটা গ্রাফ, একটা গ্রাফ হচ্ছে ওই প্রথম যেটা বললাম সেটা, আর একটা কোন একটা করতে দিয়েছিলাম যেটা করা ছিল না, সম্ভবত এটা। তো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, আর এখানে যেগুলো আছে এগুলো অ্যান্সার দেওয়া আছে, লাস্ট দুটার অ্যান্সার দেওয়া নাই। হ্যাঁ কি বলছো, 16 নম্বর কি? ম্যাম এটা ভিজিটটা কেমন হবে? এটা তো করবে, প্র্যাকটিস করবে। করেছো? আচ্ছা ম্যাম তারপর আমি ট্রাই করছি, করছি। একটু বলো তোমার অ্যান্সার বলো, তারপরে আমি মিলাবো। ট্রাই করলে অ্যান্সার বলো। জি ম্যাম বলতেছি। ম্যাম প্রথমে প্রি অর্ডারের জন্য ম্যাম এ ভিজিট হুম করবে, তারপর ম্যাম বি, কারণ ও নোট, তারপর ম্যাম আবার ইও ভিজিট করবে, এফও হুম ভিজিট করবে, ঠিক আছে। তারপর ম্যাম যেহেতু রাইট চাইল্ড নাই, তারপর আমরা ম্যাম আবার সি তে ভিজিট করছি, হুম কারণ ও নোট, তারপর ম্যাম জি, তারপর ম্যাম এইচ, হুম আই, হুম পরে ম্যাম ঠিক আছে। ডি, পরে লাস্টে জি। ঠিক আছে তো। জি ম্যাম। আচ্ছা এখানে যে সমস্যাটা হয় অনেকের ক্ষেত্রে, যে আমরা তো আসলে লেফট আর রাইট বলি, তো এখানে তো আসলে মিডল বলার একটা জিনিস আছে। তো এই ধরনের ক্ষেত্রে দুটা জিনিস করতে পারো। আচ্ছা আমি করি, করার পরে দেখাই। প্রি অর্ডার তো ঠিকই আছে, ওটা নিয়ে আসলে সমস্যা হবে না, যেহেতু ওটা সবসময় রুট থেকে শুরু হয়। আমরা ইন অর্ডারটা বলি। ইন অর্ডারের টেকনিক কি? লেফট, রুট, রাইট। আচ্ছা এখন তাহলে শুরু করি, এ দিয়ে শুরু করছি। যে এ তো একটা রুট, তাহলে আমি নিতে পারবো না, এ লেফটে চলে যাব। বিও রুট, এটাকেও নিতে পারছি না, লেফটে গেলাম। ইও রুট, হচ্ছে না, স্কিপ করে আমরা এফ কে নিলাম। তাহলে সবার শুরুতে আমরা নোট ডাউন করছি এফ। আচ্ছা এখন লেফটের পরে কোথায় যাওয়ার কথা? তার রুটে। তাহলে এফ রুট তো ই, কোনো সমস্যা নেই, ই কে ভিজিট করে ফেলবো। লেফট রুট, তারপর যাওয়ার কথা তাদের রাইটে। আনফরচুনেটলি রাইটে কোনো ভার্টেক্স নেই, নেই মানে স্কিপ করে যাব। আচ্ছা স্কিপ করে যাব বলার সাথে সাথে একটা কথাও আমাদের খেয়াল রাখা উচিত, এতটুকু একটা সাবট্রি, এখানে কিছুটা থাকতে পারতো, নেই সেটা অন্য বিষয়, বাট একটা সাবট্রি আসলে আমি কমপ্লিট করেছি। এখন কিসের সাবট্রি আসলে? বি রুটের সাপেক্ষে বা পি প্যারেন্টের সাপেক্ষে লেফট সাবট্রি, অর্থাৎ লেফট অংশ কমপ্লিট হয়েছে। লেফট যদি কমপ্লিট হয় তাহলে তাদের রুটে যাওয়া উচিত। তাদের রুটে কি আছে? বি। তাহলে নিয়ম অনুযায়ী এখন আমার বি কে ভিজিট করার কথা, করলাম। লেফট রুট ভিজিট হলে যেতে হয় রাইটে, কিন্তু এখানেও একই সমস্যা, বি এর তো কোনো রাইট নাই, নাই, তাহলে আমি স্কিপ করে যাব। স্কিপ করে যাব মানে আসলে আমি এতটুকু সাবট্রি কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা এক্ষেত্রে রুট ছিল বি। এখন এর পার্সপেক্টিভ থেকে লেফট সাবট্রি আমি ভিজিট করেছি, যদি করে থাকি এরপর আসলে নিয়ম অনুযায়ী আমার যাওয়ার কথা রুটে। তাহলে আমি রুটে কাকে পাচ্ছি? একে। এখন আমি একে আগে ভিজিট করি, লেফট রুট করলাম। এখন লেফট রুটের পরে আমার যাওয়ার কথা রাইটে। এখন একটা প্রবলেম হয় যে রাইটে আসলে দুইটা ব্রাঞ্চের মতো আছে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে সিকোয়েন্সিয়ালি যাব। আগে প্রথম পার্টে যে আছে তার কাছে যাব, তারপরেরটাতে তার কাছে যাব, এইভাবে করব। তাহলে রাইটের প্রথম ব্রাঞ্চে যেটা আছে
সি ভার্টেক্স, কিন্তু সমস্যা হচ্ছে সি তো একটা রুট, তাহলে রুট তো আমি নিতে পারবো না, আমাকে যেতে হবে সি এর লেফটে। লেফটে গিয়ে পেলাম জি, জি শুধুই লেফট চাইল্ড, তাহলে এখন আমি এটাকে ভিজিট করতে পারি, জি কে ভিজিট করলাম। লেফটকে ভিজিট করার পর যেতে হবে তার রুটে, তার রুটে আছে সি, এবার আমি সি কে ভিজিট করতে পারি। লেফট রুট ভিজিট হলে যেতে হয় রাইটে, রাইটে পেয়েছি এইচ, কিন্তু এইচ কে কিন্তু আমি ভিজিট করতে পারছি না, কারণ এইচ নিজে একটা রুট, তাহলে রুটকে স্কিপ করে যেতে হবে তার লেফটে। তার লেফটে কি আছে আই, আই শুধুই লেফট চাইল্ড, তাহলে নিঃসন্দেহে আমি আই কে ভিজিট করতে পারি। যখন লেফট চাইল্ড আই ভিজিট হয়ে গেল, আমাকে যেতে হবে তার রুটে, তার রুটে আছে এইচ, এইচ কে ভিজিট করলাম। লেফট রুট কমপ্লিট, রাইটে কেউ নেই, ওকে, তাহলে এই টোটাল পার্টটা আসলে কমপ্লিট হয়ে গেছে এই সাবট্রিটা। এখন এই যে সাবট্রিটা কমপ্লিট হলো, এটা আসলে এর রাইট হিসেবে কাজ করছিল, ধরলাম এটা হচ্ছে এর রাইট 1, কিন্তু এখনো এর রাইট 2 কিন্তু বাকি আছে। তাহলে আমরা সেই পার্টে একটু যাই। ওই পার্টে আসলে কি আছে, প্রথমে একটা ভার্টেক্স পেলাম, সেটা হচ্ছে ডি। এখন ডি কিন্তু রুট, তাহলে রুট তো আমি নিতে পারবো না, আমাকে যেতে হবে আগে কোথায়, আগে কোথায় যেতে হবে, ম্যাম লেফটে। ম্যাম লেফটে। লেফটে যেতে হবে। তাহলে লেফটে যখন আমি গেলাম, লেফটে গিয়ে আমি কাকে পাচ্ছি, লেফটে কেউ নাই নেই, কিছু না। কেউ নাই। আচ্ছা, এইখানে একটা কথা একটু আমি শেয়ার করি, এই যে এখানে কেউ নাই, এই বিষয়টা অনেক সময় এখানে হয়তো স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ যে যেটা একটু রাইটে ড্র করা হয়েছে, কিন্তু অনেক সময় এটা করে না, যেটাকে মিডলে ড্র করা হয়, এটা একটা প্রবলেম। যদি যেটাকে মিডলে ড্র করা হয়, সেই ক্ষেত্রে তুমি এটাকে লেফট চাইল্ড হিসেবে কনসিডার করতে পারো, রাইট চাইল্ড হিসেবে কনসিডার করতে পারো, অধিকাংশ ক্ষেত্রে লেফট চাইল্ড হিসেবে কনসিডার করা হয়। যাই হোক, তো সেই ক্ষেত্রে এখন আমাদের ক্ষেত্রে যেটা হবে, ডি তো হচ্ছে রুট, রুট আমি নিব না, লেফটে যাব, দেখবো লেফটে কেউ নাই, তাহলে কেউ নাই মানে আসলে স্কিপ করা, স্কিপ করে আমাকে আবার রুটেই যেতে হবে, তার মানে আমি ডি তেই যাব, ডি কে ভিজিট করব, তারপর রাইটে যেহেতু জে আছে, জে কে ভিজিট করব, এটা হওয়ার কথা। কিন্তু যেটা যদি এরকম মিডলে দিয়ে দিত, সেই ক্ষেত্রে আমরা এটাকে লেফট হিসেবে কনসিডার করতে পারতাম, তখন আর কি উত্তরটা জে ডি হতো। করতেই হবে এমন না, বাট অধিকাংশ ক্ষেত্রে এটাই করা হয় আর কি। যাই হোক, এটা হচ্ছে ইন অর্ডার। এখন কি পোস্ট অর্ডার পারা যাবে? জি ম্যাম জি করছি ম্যাম। ম্যাম এটা। কিছু বলছো? জি ম্যাম এটা এটা করছি ম্যাম। আচ্ছা, এই তো। আমাদের কোনো সাজেশন দেওয়া হবে না? সাজেশন কি দিব? ম্যাম একটু লেকচার 5 একটা প্রবলেম ছিল। বলো, কত নম্বর স্লাইড? ম্যাম ওই যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ম্যাম, যে ডায়াগোনাল এলিমেন্ট আর ম্যাম এই সিমেট্রিক ম্যাট্রিক্সটা, ওটার প্রপার্টিসটা ম্যাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যখন আমরা তৈরি করি, এটার প্রসিডিউরটা কি? রোতেও ভার্টেক্স থাকবে, কলামেও ভার্টেক্স থাকবে, তাই তো? এটা আমরা আনডিরেক্টেড গ্রাফের জন্য করতে পারি, ডিরেক্টেড গ্রাফের জন্য করতে পারি। তোমার কোশ্চেন কি আনডিরেক্টেড গ্রাফের জন্য? ম্যাম দুইটাই। আচ্ছা, ধরো এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, এখানে ভার্টেক্স কয়টা আছে? 3টা, এবিসি। তাহলে আমরা রো বরাবর এবিসি বসাচ্ছি, কলাম বরাবর এবিসি বসাচ্ছি। এখন জিনিসটা আসলে আমরা কি খেয়াল করছি, এর সাথে এ ভার্টেক্স কানেক্টেড কিনা, অর্থাৎ এর সাথে এর কোনো সেলফ লুপ আছে কিনা, যেহেতু নাই তাহলে 0। এর সাথে বি ডিরেক্টলি কানেক্টেড কিনা, কানেক্টেড। যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, এখানে আমাদের অপশন হচ্ছে দুইটা, 0 অথবা 1। কানেক্টেড না হলে 0, কানেক্টেড হলে 1। তাহলে এর সাথে বি কানেক্টেড 1, এর সাথে সি কানেক্টেড 1। আবার একইভাবে বি এর সাথে এ কানেক্টেড, সি কানেক্টেড, বাট সেলফ লুপ নাই, সো এখানে বসবে 0, এ আর সি এর বসছে 1। একইভাবে সি এর সাথে কে কে কানেক্টেড, এ এবং বি কানেক্টেড, তাহলে সি এর সাথে যে এ এবং বি কানেক্টেড, এই দুইটাতে 1, আর সি এর সাথে সি এর কোনো সেলফ লুপ নাই, সো 0। এভাবে কাজ করছে। আর প্রপার্টির ক্ষেত্রে বলেছিলাম ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্ট মানে কি, রো ইন্ডেক্স আর কলাম ইন্ডেক্স যেখানে সমান। এখন ইন্ডেক্স বলতে আসলে কি বোঝাচ্ছে, ধরো এটা হচ্ছে 1,1, প্রথম রো প্রথম কলাম, এটা হচ্ছে 1,2, প্রথম রো এর সেকেন্ড কলাম, এটা হচ্ছে 1,3, প্রথম রো এর থার্ড কলাম। তাহলে এটা কি হবে, 2,1, সেকেন্ড রো এর ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর সেকেন্ড কলাম, সেকেন্ড রো এর থার্ড কলাম, এভাবে করে যাচ্ছে। তাহলে এই যে ডায়াগোনাল এই বরাবর, এখানে দেখো তো আসলে কি হয়, 1,1, 2,2, 3,3, দ্যাট মিনস রো সংখ্যা এবং কলাম সংখ্যা অর্থাৎ আই এবং জে সমান। এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো আসলে ইন্ডিকেট করছে অলওয়েজ সেলফ লুপ, অর্থাৎ এর সাথে এ কানেক্টেড কিনা, দ্যাট মিনস দুজন এর সেলফ লুপ আছে কিনা।
বি এর সাথে বি কানেক্টেড কিনা, সি এর সাথে সি কানেক্টেড কিনা, অর্থাৎ সেলফ লুপ আছে কিনা সেটা ইন্ডিকেট করে সবসময় ডায়াগোনাল এলিমেন্ট। সেটা আনডিরেক্টেড গ্রাফ হলেও করবে, ডিরেক্টেড গ্রাফ হলেও করবে। আরেকটা কথা বলেছিলাম, আনডিরেক্টেড গ্রাফের ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক বলতে আসলে কি, ধরো আই কমা জে মানে রো কমা কলাম যেই সেলটাকে ইন্ডিকেট করছে, সে যেই ভ্যালু কন্টেইন করছে 1 অর 0 যেটাই করুক, জে কমা আই সেল সেই ভ্যালুই কন্টেইন করবে যদি সেটা আনডিরেক্টেড গ্রাফ হয়, অলওয়েজ সিমেট্রিক। যেমন ধরো এখানে এই সেলটাকে আমরা কি বলি, প্রথম রো এর সেকেন্ড কলাম, দ্যাট মিন্স 1,2। এখন এই সেল আসলে কি আছে, 1 আছে। এখন এই সেলটাকে যদি আমি একটু রিভার্স করি আসলে কি হবে, 2,1 অর্থাৎ সেকেন্ড রো এর ফার্স্ট কলাম এটার কথা বলছে, তাহলে এখানেও 1 থাকবে। তুমি নিজে চিন্তা করো এই সেলটা আসলে কি ইন্ডিকেট করছে, এ এর সাথে বি কানেক্টেড কিনা। এ এর সাথে যদি বি কানেক্ট হয় এই সেলটা কি ইন্ডিকেট করছে, বি এর সাথে এ কানেক্টেড কিনা, সেটাই হওয়া উচিত। এ এর সাথে বি যদি কানেক্টেড হয় তাহলে বি এর সাথে এ অবশ্যই কানেক্টেড হবে, এটাই বলা হয়েছে। ঠিক আছে, সিমেট্রিক প্রপার্টি বুঝতে পেরেছো? জি জি ম্যাম। এখন ডিরেক্টেড গ্রাফ হলে যে সেটা হবে সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারি না। কেন পারি না, ধরো আমি এরকম আঁকলাম, তখন আমি কি বলতাম, এ থেকে বি কানেক্টেড, এ এর সাথে বি কানেক্টেড, আমি এখানে 1 দিতাম, কিন্তু বি এর সাথে এ তো কানেক্টেড না, সেখানে তো বস্তু 0। জি ম্যাম। এটাই বলা হয়েছে। এই যে এরকম আর কি, এর সাথে বি, এর সাথে বি কানেক্টেড 1,2, কিন্তু বি এর সাথে এ কানেক্টেড না, এই যে অপোজিট ডিরেকশন, এই জন্য কানেক্টেড না, 0 দিয়ে বসাচ্ছি। এটাই, বাট সেলফ লুপের বিষয়টা আগের মতোই আছে। এই তো, আর কিছু? আর কোনো কোশ্চেন? একটু সাজেশন দেন না। ম্যাম ক্লাসে সাইকেল গ্রাফ সাইক্লিক গ্রাফ এই সম্পর্কে একটু বলছিলেন, এটা যদি আবার বলতেন। লেকচার স্লাইড নাম্বার তো মনে নেই, স্লাইড নাম্বার বলো। আচ্ছা আমি এমনি বলি, স্লাইড নাম্বার জানার মনে নেই হয়তো তোমাদেরও। সাইকেল গ্রাফের ক্ষেত্রে যেটা ছিল, দুইটাই তো আসলে ক্লোজ লুপ ফর্ম করে। সাইকেল গ্রাফের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স সেম হবে, বাট ডিগ্রি অলওয়েজ 2 হবে। আর মনে হয় আরেকটা কথা বলা হয়েছিল, ভার্টেক্স সংখ্যা হচ্ছে 3 বা 3 এর বেশি হবে, কারণ মিনিমাম 3টা ভার্টেক্স তো লাগবে একটা সাইকেল বা একটা ট্রায়াঙ্গেলের শেপও যদি আমি ফর্ম করি, 2টা ভার্টেক্স দিয়ে তো আসলে একটা স্ট্রেট লাইন হয়, এর বেশি কিছু তো পসিবল না, সাইকেল তো তৈরি করা যায় না। তো মিনিমাম 3টা ভার্টেক্স লাগবে অথবা 3 এর বেশি। আর বলেছিলাম সাইকেল গ্রাফ হতে হলে ডিগ্রি 2, অলওয়েজ 2 হয়। আর সাইক্লিক গ্রাফ যেটা, সেই ক্ষেত্রে স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স সেম হবে, অর্থাৎ ক্লোজড লুপ ফর্ম করবে, লিস্ট 3 বা 3 এর বেশি ভার্টেক্স থাকবে, ওগুলো ঠিক আছে, কিন্তু ডিগ্রির কনসেপ্টটা আর ওইটা ছিল না যে 2 হতে হবে, মানে ডিগ্রির জন্য আমরা ওটা ফিক্সড করে দেইনি। মেইন কথা ছিল কোনো একটা গ্রাফে যদি একের অধিক সাইকেল কন্টেইন করে সেটাকে আমরা বলতাম সাইক্লিক গ্রাফ, আর একটা সাইকেল যখন কন্টেইন করছিল অর্থাৎ প্রত্যেকের ডিগ্রি যখন 2 ছিল সেটাকে বলছিলাম সাইকেল গ্রাফ। নেক্সট। ম্যাম একটা সাইকেল গ্রাফ কি সাইক্লিক গ্রাফ হতে পারে? একটা সাইকেল গ্রাফ সাইক্লিক হতে পারে কিনা? জি ম্যাম। হ্যাঁ পারবে। সাইকেল গ্রাফের ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ অবশ্যই পারবে, তার কারণ কি? সাইকেল হবে তো। ম্যাম হ্যাঁ হবে অ্যাট তো, লিস্ট ওয়ান সাইকেল মানে ক্যারি করে, যে সাইক্লিকের সেটাই ম্যাম, আমি হচ্ছে সাইক্লিকের যে কনফার্ম করতেছিলাম যে মানে শিওর কিনা। হ্যাঁ সাইক্লিকের ক্ষেত্রে তো আমরা ডিগ্রি ফিক্সড করে দিইনি, মানে ওখানে বলি নেই যে 2 হতে হবে বা 2 হওয়া যাবে না, এরকম কিছু বলি নেই। কাজে যেই গ্রাফের ক্ষেত্রে ক্লোজড লুপ ফর্ম করছে এবং ডিগ্রি 2, সেটাও ঠিক আছে, নিতে পারি। কিন্তু সাইকেলকে মানে সকল ক্লোজড লুপ ফর্ম করছে এমন গ্রাফকে আমরা সাইকেল বলতে পারবো না, কারণ সকল গ্রাফ যারা ক্লোজড লুপ ফর্ম করছে তাদের প্রত্যেকের ডিগ্রি তো 2 না, কাজে সবাই সাইকেল না, এটা নিশ্চিত। বুঝতে পেরেছো? জি ম্যাম।
আচ্ছা, এরপর? আচ্ছা, সাজেশনের কথা কি যেন বলছিল? জি ম্যাম, একটু বলে দিবেন কেমন কোশ্চেন হবে? সাজেশন কি দিব আসলে? আমি সাজেশন দেই না কখনো। ম্যাম কোশ্চেন টাইপটা বলে দিলে ভালো হতো। কোয়েশ্চেন 4টা থাকবে। 4টা করলাম না? হ্যাঁ, 4টাই মনে হয় কোয়েশ্চেন করছি। হ্যাঁ, 4টা কোয়েশ্চেন আছে। তোমরা তো জানোই কোনো অপশন থাকে না। 20 মার্কস এর এক্সাম। ওখানে হচ্ছে প্রুফ থাকতে পারে, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন থাকতে পারে। কোনো ডেফিনিশন আমি দেই না। আর যদিও বা থাকে যে এটা একটু ডিফাইন করা ঠিক না, মানে যদি বলে যে বুঝায় লিখতে বা এক্সপ্লেইন করতে, তুমি তোমার মতো করে এক্সপ্লেইন করবা। তার মানে হচ্ছে কোনো আলাদাভাবে তোমাকে ডেফিনিশন মুখস্থ করে লিখতে হবে না। তুমি শুধু তোমার আইডিয়াটা শেয়ার করবা। এখন আইডিয়াটা শেয়ার করার ওই ভাষা যদি না বুঝি তাহলে আবার একটু সমস্যা। এজন্য বলি যে একটু এক্সাম্পল দিতে আরকি। আচ্ছা এই ম্যাম, তো। থিওরিম গুলো কি পড়তে হবে? কোন থিওরি? মানে ওই যে ম্যাম থিওরিম, ওই যে 1.1 1.2 ছিল। হ্যাঁ, ও প্রুফ তো আসতেই পারে। যেকোনো প্রুফই আসতে পারে। ওই ২ টাও আসতে পারে বা অন্য কোনো স্টেটমেন্ট আসতে পারে। আমি যখন ক্লাস নিতাম বলতাম যে এরকম একটা স্টেটমেন্ট হয়তো কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, বলতে পারে এটাকে প্রুফ করো। ওই ২ টা থিওরি আমি সেটাই বলছি না। এর বাইরেও থাকতে পারে। আমি ক্লাসে পড়ানোর সময় প্রায়ই বলতাম যে এই স্টেটমেন্টটা হচ্ছে দিয়ে বলতে পারে যে এটাকে জাস্টিফাই করো বা এটাকে প্রুফ করো এবং কিভাবে করতে হবে এক্সাম্পল দিয়ে। এরকম অনেকগুলো ক্লাসে আমি এই কথাগুলো বলেছি। তো ওই টাইপও আসতে পারে। ওকে ম্যাম। আমার মনে হয় ক্লাস লেকচার প্রপারলি ফলো করলে এক্সাম খুবই ভালো হওয়ার কথা। হুবহু তো কিছু থাকবে না, কিন্তু নতুন কোনো কনসেপ্ট না। মানে আমরা সবগুলো কনসেপ্টের সাথে পরিচিত। শুধু ক্লাস লেকচারটা যদি ভালোভাবে ফলো করি তাহলেই এক্সাম ভালোই হওয়ার কথা। আর কিছু বলবে? ম্যাম শেষ করো। বিজয় মনে হয় কিছু বলছে, শুনতে পাচ্ছি না। বিজয় কি বলো? না ম্যাম, আর কিছু থিওরি নাই। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন না থাকলে ঠিক আছে, লিভ নাও। কালকে তো এক্সাম আছে তোমাদের। ঠিক আছে? আর আমাদের এক্সাম হচ্ছে 22 তারিখ ৯টায়, তাই তো? জি ম্যাম। ম্যাম কার মন খারাপ? ম্যাম আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে ক্লাস টাইমে। কি নাজমুল, কি হয়েছে বুঝি নাই। বিজয়ের মন খারাপ কেন? ম্যাম কি হয়েছে? কুইজের মতো কি ট্রু ফলস আসবে? ট্রু ফলস? না না, মিড ফাইনাল ট্রু ফলস অ্যালাউড না তো। ওবি ফরম্যাট না। কি হয়েছে আমি বুঝি নাই। ম্যাম আমি একটু দেরিতে আর কি ঢুকছি তো, অ্যাটেন্ডেন্সটা কি কাউন্ট হয়েছে আমার? অ্যাটেন্ডেন্স ক্লাস টাইমে দেওয়া হয়েছে। মানে যখন স্কেডিউল ক্লাস টাইম ছিল। ওকে ম্যাম। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন না থাকলে লিভ নাও। বেস্ট আসসালামু অফ আলাইকুম লাক। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।